নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম গল্প লেখকের গল্প। শুনতে থাকুন আজকের গল্প, গল্প লেখকের গল্প। আমি সম্প্রতি বাড়ি বদলেছি। এতে আমার নিজের সুবিধে বা অসুবিধে যাই হোক, অসুবিধে সবচেয়ে বেশি হয়েছে মনোহরের। কদিন থেকে মনোহরের অভাব বড় তীব্রভাবে অনুভব করছিলাম। চাষের পক্ষে যেমন লাঙল, বাগানের পক্ষে যেমন মালি, পানের পক্ষে যেমন চুন, আমার মতন গল্প লেখকের পক্ষেও তেমনি মনোহরের প্রয়োজন অপরিহার্য। শ্যামবাজারের রাস্তায় হঠাৎ একদিন মনোহরের সঙ্গে দেখা হয়ে গেল। বললে, আপনি বাড়ি বদলেছেন স্যার, আমায় তো বলেননি। বললাম, আমিও তোমায় খুঁজছি কদিন থেকে, তোমার সঙ্গে আমার বিশেষ দরকার। মনোহর এসব ক্ষেত্রে বুঝতে পারে। বললে, গল্প চাই বুঝি? বললাম, গল্প তো চাই, কিন্তু খুব ছোট গল্প, এই ধরো 10 মিনিটের মতন। মনোহর বুঝতে পারলে পাকা লোক, অনেকদিন এ লাইনে আছে। ছোট গল্পের কারবারে নিজে না থাকলেও যারা গল্প লেখে তাদের কাছে যাতায়াত আছে। হঠাৎ গল্পের ফরমায়েশ হলে চট করে প্লট দেওয়ার কাজ করে আসছে আজ বহুদিন। কত মাপের গল্প ফেনিয়ে কত বড় করলে কফরমা কাগজ লাগে, তারও হিসেব মনোহরের মুখস্থ। দুনিয়ার খবর, দুনিয়ার চরিত্র নিয়ে হামেশা ঘাটাঘাটি করছে। তেমন লাগসই কিছু গল্প পেলে দৌড়ে এসে হাজির হয় আমার কাছে। গল্প পিছু 5 টাকা করে রেট করে দিয়েছি আমি। বড় গল্প হলে কখনো কখনো 15-20 টাকার কমে ছাড়ে না। আর ছোট ফর্মা আটেকের উপন্যাসের মাল মশলা হলে 30-40 টাকাও সময় সময় দিয়ে থাকি। এই খবর শুধু মনোহর জানে আর আমি জানি। খবরের কাগজের অফিসের চাকরি, প্রতি রবিবারে স্বনামে বেনামে ছদ্মনামে একটা করে গল্প লিখতে হয়। মনোহর না থাকলে চাকরি থাকাই দায় হয়ে উঠত। তাছাড়া রেডিও আছে, সিনেমা আছে, সাপ্তাহিক মাসিক নানা রকমের আবদার উৎপাত আছে। সুতরাং মনোহর ছাড়া আমার গতিই নেই বলতে গেলে। আবার বললাম, খুব ছোট্ট গল্প, বেশি বড় যেন না হয়। মনোহর জিজ্ঞেস করলে, খবরের কাগজের কলম চাই বলুন না। বললাম, এবার কলমের হিসেব নয়, 10 মিনিট সময়, তার মধ্যে শেষ করতেই হবে। মনোহর বললে, বুঝেছি, রেডিও? বললাম, রেডিওই হোক আর যাই হোক, তোমারও তো ভাববার দরকার নেই। তুমি মিনিট 5 মতো মশলা দাও, আমি তাকে ফেনিয়ে 10 মিনিট করে নেব। মনোহর হেসে বললে, তাও কত দেবে ওরা? বললাম, তোমার ওই এক দোষ, বড় দোষ, তোমার 5টা টাকা পেলেই তো হলো। ছোট গল্প বলে তো আর তোমাকে কম দিচ্ছি না, তোমাকে যা বরাবর দিই তাই দেব। তা কবে আসছো তুমি? মনোহর বললে, তাহলে কালই যাব, সকালের দিকে। বললাম, ঠিক যেও কিন্তু। মনোহর বললে, আগে বেশ কাছাকাছি ছিলেন, হুটার চলে যেতাম, এখন কোথায় শ্যামবাজার আর কোথায় চেতলা, তাই এদিকে আর বাড়ি পেলেন না। মনোহরের ওই বড় দোষ, বড় বাজে কথা বলে। কথার ভিড় সরিয়ে গল্পটি আমাকে বার করে নিতে হয়। টাকার যখন দরকার থাকে তখন ঘন ঘন হাজরে দেয়। হঠাৎ হয়তো একদিন সন্ধেবেলায় এসে হাজির, দৌড়তে দৌড়তে এসে হয়তো হাঁপাচ্ছে তখন। বলি, কি ব্যাপার, এমন অসময় যে? মনোহর বলে, একটা ভালো জুৎসই গল্প পেয়ে গেলাম স্যার। বললাম, শরীরটা খারাপ, এখন গল্পের দরকার নেই। মনোহর বলে, খুব ভালো গল্প ছিল স্যার, একেবারে টাটকা, চোখে দেখা, খুব নাম হয়ে যেত আপনার। বললাম, না থাক, এখন দরকার নেই। মনোহর তবু পিড়াপিড়ি করে, এখন দরকার না থাক, নোটবুকে লিখে রাখতেন। তবে খুব জুৎসই গল্প বলেই আপনার কাছে আসা, আপনার হাতে খুলতো ভালো,
একটু ফেনিয়ে লিখতে পারলে 12 কিস্তির একটা ছোট উপন্যাস হয়ে যেত আপনার। তা আপনি যখন চাইছেন না, না বলছেন, তখন থাক, অন্য লোক দেখি গে। মনোহর এই রকম। এমন ঘটনা ঘটলে বুঝতে হবে মনোহরের টাকার প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছে। এসব ক্ষেত্রে দরকার না থাকলেও টাকাটা শিকেটা দিয়ে হাতে রাখতে হয় মনোহরকে। মনোহর বলে, লেখাপড়াটা হলো না তাই, নইলে আপনাদের খোসামত করি আর? তাহলে দেখতেন আমি নিজেই লিখতাম। ও রবি ঠাকুর শরৎ চাটুর্যের লেখাও পড়ে দেখেছি, এমন কিছু আহামনি নয়। ছোটবেলায় বাবা পই পই করে বানান মুখস্থ করতে বলতেন, তার কথা শুনলে আজ আমার এই দশা হয়। দশা যে মনোহরের খারাপ সে সম্বন্ধে কারোর কোনো সংশয় নেই, নইলে মনোহরদের অবস্থা এককালে আমিই দেখেছি। বিরাট 2 মহলা বাড়ি, দাদা মস্ত বড় ডাক্তার, পাড়ায় দত্তদের নাম ডাক ছিল প্রচুর। বাবা মারা গেল, মা মারা গেল, শেষে দাদাও মারা গেল, পৈতৃক বাড়ি বিক্রি হয়ে গেল। লেখাপড়া শেখেনি মনোহর, বউ ছেলে মেয়ে নিয়ে পাড়াতেই থাকে, একটা 1 কুঠুরি ঘর ভাড়া করে। তারপর রোয়াকে বসে আড্ডা দিতে লাগলো। পাড়ায় সরস্বতী পুজো, দুর্গাপুজোর সময় প্রধান কর্মী মনোহর। সকাল থেকে উদয়াস্ত খাটছে। পুজো প্যান্ডেলে সবাই যখন রাত্রির বেলা ঘুমোচ্ছে, মনোহর একা একা জেগে ঠাকুর সাজাচ্ছে। বলে, ছেলে ছোকরাতে দিয়ে কি পুজো হয়? বহুদিন পরে হয়তো হঠাৎ রাস্তায় দেখা। বললাম, কোথায় ছিলে একদিন, দেখিনি যে? মনোহর বললে, আর আমাকে দেখতে পাবেন না দাদা, আমি কাজে নেমে পড়েছি। বললাম, কি কাজ? মনোহর বললে, এই টাকা উপায়ের কাজ। একটা শুভ দিন দেখে আরম্ভ করে দেব। সাগরে গিয়েছিলাম, সব ব্যবস্থা করে এসেছি। 1000-2 টাকা জোগাড় করতে পারলে আর কথা নেই। কিছুদিন পরে আবার দেখা। বললাম, তোমার কাজ কেমন চলছে মনোহর? মনোহর পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে বললে, এই দেখুন, সব তৈরি। এবার কয়লা ধরবো ঠিক করেছি, 10% লাভ, আমাকে কেউ আটকাতে পারবে না। তখন আপনারাই বলবেন, হ্যাঁ মনোহর কাজের ছেলে। শুধু কয়লা নয়, যখনই দেখা হয়েছে তখন হয় কয়লা, নয় বিড়ি পাতা, নয়তো দুধ, নয়তো দালালি। একটা কিছু টাকা উপায়ের ফিরিস্তি দেখিয়েছে। টাকাটাই যে সব, টাকা না থাকলে যে দুনিয়ায় কিছুই নেই, এই তত্ত্বটি সার বুঝেছিল মনোহর। বলতো, আপনি ফেলুন না স্যার টাকা, আমি দেখিয়ে দিচ্ছি মাসে 1000 টাকা উপায় করে কাকে বলে। রাস্তা দিয়ে চলতে চলতে মনোহরের গলা শুনতে পেয়েছি কতদিন। পাড়া রোয়াকে বসে আসর গুলজার করে পাড়া কাঁপিয়ে চিৎকার করছে। 1000 টাকা, 1,00,000 টাকা ওড়াচ্ছে। বলছে, দে না তুই আমাকে 1,00,000 টাকা, আমি দেখিয়ে দিই কাকে বলে ব্যবসা করা। তখন এই একা মনোহর দত্ত সব ব্যাটাকে মাথায় চাঁটি মেরে উড়িয়ে দেবে। আবার একদিন হয়তো বিচিত্র পোশাকে দেখা যায় মনোহর দত্তকে। গায়ে লম্বা ঝুল পাঞ্জাবি, মাহারে তেড়ি, আঙুলে আংটি, গায়ে এসেন্সের গন্ধ, আর হাতে কুকুর মুখো ছড়ি, কুকুরের কানে আতর মাখানো তুলো গোঁজা। বলতাম, হে কি ব্যাপার মনোহর? মনোহর বলে, সে কি, আপনি জানেন না? বললাম, কি জানবো? মনোহর বললে, আমি তো রকবাজি ছেড়ে দিয়েছি স্যার। রুয়াকে বসে বখাটেদের মতন খালি আড্ডা, আমাদের বংশে ওটা মানায় না। কি বলুন? ভেবে দেখলাম, তাতে যে সময়টা নষ্ট হয়, তাতে কাজ করলে বরং কিছু টাকা আসে। বললাম, এ তো ভালো কথা। মনোহর বললে, না স্যার, ভেবে দেখলাম টাকা যখন উপায় করতে জানি, তখন চুপচাপ আড্ডা মারা কোনো কাজের কথা নয়, ওতে শুধু কাজের ক্ষতি হয়। তাই এখন কাজ নিয়ে আছি, এতে বেশি খিদে হচ্ছে, 200 ওজন বেড়ে গেছে। বললাম, খুব ভালো কথা, খুব সুখের কথা মনোহর, তোমার যে কাজে মন লেগেছে এতেই খুশি হয়েছি। মনোহর বললে, এই দেখুন না, এবার থেকে ফর্সা জামা কাপড় পরবো ঠিক করেছি। কাজের লোকের সঙ্গে মিশতে গেলে এসব দরকারি, কি বলেন?
এতে খরচ অবশ্য বাড়ে। তা বাড়ুক, টাকা যদি আসে তো খরচ বাড়লে ক্ষতি কি? বললাম, কিন্তু কাজটা কি? মনোহর বললে, এখন আমার কাছে স্যার বিজনেস ইজ বিজনেস। ফেলো করি মাখো তেল, এই পলিসি ধরেছি, আর মুক্তের কারবার নয়। এখনো আমারও ছেলেপুলের সংসার, মাস গেলে গয়লা মুদি সবই তো আছে, নাকি বলুন? তবু বুঝলাম না কিসের কারবার মনোহরের। জিজ্ঞেস করলাম, দালালি করছো বুঝি? মনোহর বললে, না স্যার, দালালি বড় খোসামুদে কাজ, ওতে প্রেস্টিজ থাকে না। 10 জনের বাড়িতে গিয়ে কেবল খোসামত করো, পায়ের তেল দাও। বললাম, তবে চালানি কারবার? মনোহর বললে, না স্যার, ও আমি করে দেখেছি, ওতে নানান ল্যাটা, বড় হিসেবের ঝঞ্ঝাট। অফিসের বড়বাবুদের ঘুষ দাও, বড় সাহেবদের ঘুষ দাও, চাপরাশিদের ঘুষ দাও, ও ঘুষের কারবারে আমি আর নেই। বললাম, তবে কিসের কারবার তোমার? মনোহর বললে, আমি স্যার তবলা বাজাই, বাড়িতে এসে খোসামত করে নিয়ে যায়, মাইফেল হয়, চা পান সিগারেট লুচি মাংস খাওয়া হয়, পকেটে আসেও 2 পয়সা। কিন্তু তবলাই যদি বেশি দিন চালাতে পারবে, তবে মনোহর দত্ত হয়েছে কেন? হঠাৎ একদিন শুনি মনোহরকে পুলিশে ধরে নিয়ে গেছে। তাই এই মনোহরকে আমি বহুদিন ধরেই দেখে আসছি। আমি যেমন মনোহরের কাছে পুরনো, মনোহরও আমার কাছে পুরনো হয়ে গিয়েছিল। সব পাড়াতেই এরকম 2-4 জন থাকে, যারা পাড়ার গৌরবও বটে। তাদের না হলে বারোয়ারি পুজো যেমন চলে না, আবার তেমনি গুন্ডা বদমাইশরাও তাদের হাতে শায়েস্তা থাকে। ঘরে থেকেও তারা বাইরের জীব, আবার বাইরে থেকেও তারা গৃহী। সুতরাং আমি তেমন আমল দিইনি মনোহরকে। এসেছে গেছে, কখনো তার জীবিকা নিয়ে মাথা ঘামাইনি, বরং একটা বনেদি বংশের নষ্ট সন্তান বলেই গণ্য করে এসেছি মনোহরকে বরাবর। এমন অনেক আছে যে বংশের কোনো মানুষ কোনোদিন রাস্তায় পায়ে হেঁটে বেড়ায়নি, তাদের বংশের কুলতিলককে রাস্তায় আড্ডা দিয়ে বেড়াতে দেখেছি। মনোহর তাদেরই মতো একজন। হঠাৎ হয়তো একদিন 1 ঠোঙা খাবার নিয়ে এসে পায়ের কাছে রেখে দিয়ে গেছে। জিজ্ঞেস করেছি, এসব আবার কি মনোহর? মনোহর বলেছে, আগে প্রসাদ। কিসের প্রসাদ? মনোহর বললে, এবার কারবারে কিছু লাভ হলো তো তাই। কিসের কারবার? মনোহর বললে, এই মাইফেলে গিয়ে কিছু উটকো টাকা পেয়ে গেলাম স্যার, প্রায় 50 টাকার মতন। তাই আর বন্ধুরা ধরলে খাওয়াবার জন্যে বাড়িতে মাংস পোলাও করে খাইয়ে দিলাম। তা আপনাকে তো আর খেতে বলতে পারি না তাদের সঙ্গে, তাই কিছু মিষ্টি দিয়ে গেলাম। মনে পড়ে গেল, বললাম, শুনলাম জেলে গিয়েছিলে তুমি? মনোহর বললে, সে আর বলবেন না দাদা, উফ, জায়গা বটে, দেশ স্বাধীন হলো না ছাই হলো, জেলখানা সেই একই রকম আছে দাদা, কোনো পরিবর্তন হয়নি। আপনারা লেখক মানুষ, লিখতে পারেন না ঠেসে। তারপর লম্বা ফিরিস্তি দিলে মনোহর। জেলখানায় যা যা ভুগতে হয়েছে তারই সব ফিরিস্তি। সেখানে না আছে একটা ব্যবস্থা, না আছে বন্দোবস্ত, কেউ কাজ করে না, ফাঁকিবাজ সব বসে বসে মাইনে গুনছে। কয়েদিদের পাওনা গড়না দেখে না কেউ, ডিউটি দিতে ভুল করে। সেখানে না আছে একটা ব্যবস্থা, না বন্দোবস্ত, কেউ কাজ করে না, ফাঁকিবাজ সব বসে বসে মাইনে গুনছে। কয়েদিদের পাওনা গড়না দেখে না কেউ, ডিউটি দিতে ভুল করে। আমি একদিন ধরিয়ে দিলুম, বললুম খবরের কাগজে এ সম্বন্ধে লিখতে হবে দাদাকে বলে। আপনি খবরের কাগজে আছেন, এই নিয়ে লিখুন না একটা। ভদ্রলোকের ছেলে আমরা, না হয় জেলেই গেছি, কিন্তু তা বলে ফাঁকি দেবে সবাই? তা সেই হলো সূত্রপাত। কোন বাগান বাড়িতে কোথায় মাইফেল করতে গিয়ে কোন রকমের মামলায় জড়িয়ে পড়ে মনোহর। তার ফলে 6 মাসের কয়েদ। সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলাম। বহুদিন জেলখানার কয়েদি নিয়ে গল্প লিখবার ইচ্ছে ছিল, যা জানতাম না জেনে নিলাম মনোহরের কাছে। গল্প লেখার পর 5টি টাকা মনোহরকে দিয়েছিলাম, বলেছিলাম,
এই নাও মনোহর, 5টি টাকা তুমি নাও। মনোহর অবাক হয়ে গিয়েছিল প্রথমে। বলেছিল, কিসের টাকা দাদা? বললাম, সেই যে তুমি আমাকে জেলখানার গল্প বলেছিলে তার দক্ষিণে। টাকাটা ট্যাঁকে গুজতে গুজতে মনোহর বললে, তা স্যার, আপনাকে আমি আরও গল্প দিতে পারি। তা দিও, গল্প পিছু 5 টাকা করে তুমি পাবে। তারপর থেকে সময় অসময় বহু গল্প আমাকে জুগিয়েছে মনোহর। তার কতক ব্যবহার করেছি, কতক করিনি। অনেক গল্প গল্পই নয়, বাড়িয়ে বদলে কমিয়ে কিছুতেই কিছু হয় না তার। সেই গল্প বিক্রি করে আমি হাজার হাজার টাকা উপার্জন করেছি। লোকে আমাকে বাহবা দিয়েছে, আমার সুনাম হয়েছে দেশে। সভাপতিত্ব করে এসেছি আমি নানান দেশের নানান সভায়। আমার গভীর অন্তর্দৃষ্টিতে সবাই অভিভূত হয়েছে। আমার লোকচরিত্র জ্ঞানে সবাই মুগ্ধ হয়েছে। কিন্তু আসলে আমার কিছু নয়, সব কৃতিত্ব মনোহরের। মনোহরই আমাকে মাল মশলা জুগিয়েছে, তাই আমি লেখক হতে পেরেছি। তাই তো বলছিলাম, চাষের পক্ষে যেমন লাঙল, বাগানের পক্ষে যেমন মালি, পানের পক্ষে যেমন চুন, আমার মতন গল্প লেখকের পক্ষেও মনোহর তেমনই অপরিহার্য। সেই মনোহর কাছে না থাকাতে কদিন যেন অসহায় বোধ করছিলাম। নতুন বাড়িতে এসে পর্যন্ত মনোহরকে খবর দেওয়া হয়নি। এতদিন পরে দেখা হওয়াতে যেন নিশ্চিন্ত হলাম। বললাম, ঠিক যেও কিন্তু। মনোহর জিজ্ঞাসা করলে, আপনার ঠিকানাটা স্যার? বললাম, 29-1-1, চেত্রা সেন্ট্রাল রোড। মনোহরের মুখের দিকে চেয়ে দেখি কেমন যেন অন্যমনস্ক ভাব। বললাম, 29-1-1, মনে থাকবে তো? মনোহর তবু যেন কি ভাবছিল। বললে, 29-1-1, আচ্ছা দাঁড়ান। হঠাৎ যেন কি হলো মনোহরের। সামান্য ঠিকানা, সামান্য একটা বাড়ির নম্বর, তা নিয়ে এত মাথা ঘামাবার যে কি আছে তা বুঝতে পারলাম না। সারা কলকাতা যে চষে বেড়ায়, সারা কলকাতা রাস্তা যার মুখস্থ, সেই মনোহর কিনা আমার বাড়ির নতুন ঠিকানা শুনে অবাক হয়ে গেছে। খানিক পরে মনোহর বললে, মাফ করবেন দাদা, আপনার বাড়িতে আমি যেতে পারবো না। অবাক হয়ে গেলাম। বললাম, কেন? কেনর জবাব মনোহর চট করে দিতে পারলে না। কি যেন ভাবতে লাগলো আপন মনে। আমিও কিছু ঠিক করতে পারলাম না। টাকার লোভ মনোহর ত্যাগ করতে পারবে এমন তো নয়। রাতারাতি কি মনোহর এমন অবস্থা ফিরিয়ে ফেললে যে আমার সাহায্যের প্রত্যাশী সে নয়? বললাম, টাকার বুঝি আর তোমার দরকার নেই মনোহর? মনোহর সংকুচিত হয়ে বললে, টাকার দরকার নেই আমার? কি বলেন আপনি স্যার? টাকা আমায় দিন না, যত দেবেন। আমার অভাবের শেষ নেই স্যার। অভাব কি একটা? বাড়িতে 3টে ছেলের একসঙ্গে টাইফয়েড, তা জানেন? বললাম, তাহলে কি বাস ভাড়ার জন্য ভাবছ? সে যাতায়াতের ভাড়া তোমার আমি দেব মনোহর, তুমি চিন্তা করো না। তবু যেন মনোহর কেমন চিন্তাগ্রস্ত হয়ে রইল। খানিক পরে বললে, আচ্ছা, 28 নম্বরের বাড়িতে যারা থাকেন তাদের চেনেন? 28 নম্বর? আমার পাশের বাড়ির 28 নম্বর? 28 নম্বরে থাকেন এক উকিল ভদ্রলোক, বেশ বনেদি বংশ, বহুকালের বাস। 3 পুরুষ ধরে ওই বাড়িতেই বংশের শাখা প্রশাখা বিস্তার করে তাদের অস্তিত্ব বজায় রেখেছেন। ছেলেরা লেখাপড়া শিখেছে, ডিগ্রি নিয়েছে, কেউ কেউ বিদেশেও থাকে। মেয়েরা লেখাপড়া শিখে বিয়ের পর চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ জব্বলপুরে, কেউ বোম্বাইতে, কেউ দিল্লি, কেউ হায়দ্রাবাদে। এক ডাকে ভারতবর্ষে নারীতে টান পড়ে। বললাম, তোমার কেউ হয় নাকি ওরা? মনোহর কেমন যেন লজ্জায় করুণ হয়ে উঠল। বললে, হবে আবার কে, কেউই হয় না। তবে? মনোহর আমার প্রশ্নটা এড়িয়ে যাবার চেষ্টা করলে। বললে, সে আপনার শুনে কাজ নেই। মানে সে অনেকদিন আগেকার ঘটনা কি না, প্রায় 31 বছর আগের। 31 বছর আগের কি এমন ঘটনা
যার জন্য মনোহর সেই পাড়াতেই যেতে চায় না? কি এমন অপরাধ, কি এমন অন্যায়? বললাম, তুমি বুঝি ওদের চিনতে? মনোহর তবু যেন দ্বিধা করতে লাগলো। বললে, সেসব এখন না তোলাই ভালো স্যার। সে কি আজকের কথা? তখন আমার বয়স প্রায় 9 বছর। আর তাছাড়া আমাদের অবস্থাও তখন ভালো ছিল। বাবা মাও বেঁচে, তখন আমাদের বংশের নাম ডাক ছিল। এখন আর কি আছে বলুন? এখন নাম বললে হয়তো চিনতেই পারবে না তারা। বললাম, তোমাদের কি চেনাশোনা ছিল খুব ওদের সঙ্গে? মনোহর যেন কেমন মুশকিলে পড়ল। তারপর কি যেন ভেবে একটু হাসলো আপন মনে। বললে, সে যে কি চেনাশোনা ছিল আপনি ভাবতেও পারবেন না স্যার। বাইরের লোকের সঙ্গে অত চেনাশোনা হয় না কারোর। একেবারে গলায় গলায় ভাবছিল কি না পুতুলের সঙ্গে আমার। বললাম, পুতুল? পুতুলকে? মনোহর বললে, পুতুল হচ্ছে গিয়ে আপনার পদ্মমাসিমার মেজো মেয়ে। পদ্মমাসিমাই বাকে আর পুতুলই বাকে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। কেমন যেন সমস্ত জিনিসটা একটা রহস্য বলে মনে হচ্ছিল। মনোহরের মতো লোকের পিছনে যে এত রহস্য থাকতে পারে, এই কথা ভেবে কেমন যেন কৌতুক বোধ করছিলাম। কিন্তু অবাক হতে তখনও আমার অনেক বাকি। মনোহর বললে, সে আপনি বুঝবেন না স্যার, ও আপনার শুনে কাজ নেই। বলে চলে যাবারই উদ্যোগ করছিল মনোহর। বললাম, বলো তো, তোমার ওই গল্পটাই লিখে দিই মনোহর। মনোহর হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল। বললে, না স্যার, আপনার পায়ে পড়ি, এ আপনি লিখতে পারবেন না। ওরা জানতে পারলে কি ভাববে বলুন তো? ছি ছি ছি, তার চেয়ে আপনাকে আমি আর একটা ভালো গল্প দেব। বললাম, তাহলে তুমি আমার বাড়ি আসছো তো? মনোহর বললে, মাফ করবেন স্যার, আমি আপনার বাড়ি যেতে পারবো না। আমার ভারী লজ্জা করবে। একদিন দুদিন তো নয়, 31 বছর পরে হঠাৎ যদি ওরা দেখে ফেলে কি ভাববে বলুন তো? বুঝতে পারলাম না। বললাম, কে কে দেখে ফেলবে? মনোহর বললে, পদ্মমাসিমাও দেখে ফেলতে পারে, পুতুলও দেখে ফেলতে পারে। তাছাড়া সবাই আমাকে চিনত কি না? আর শুধু কি চেনা, দিনরাত তো ওদের বাড়িতেই আমার কাটতো। একদিন না গেলে মাসিমা ডেকে পাঠাতো, বলতো, হ্যাঁ রে, আজকে আসিসনি কেন রে মনোহর? এক মুহূর্তে মনোহর দত্ত যেন আমার চোখের সামনে আবার মনোহর হয়ে উঠল। আমি যেন চোখের সামনে দেখতে পেলাম, একেবারে চোখের সামনে, স্পষ্ট, প্রত্যক্ষ। কোনো বাধা, কোনো অন্তরাল নেই আর। মনোহর বলেছিল, আমরা তখন পুজোর ছুটিতে 2 ভাই বাবা মার সঙ্গে মধুপুরে বেড়াতে গিয়েছিলাম। ওরাও গিয়েছিল। আমি দেখতে পেলাম পাশাপাশি বাড়ি। একটাতে থাকে মনোহরেরা, আর একটাতে পদ্মমাসিমা আর তার ছেলে মেয়েরা। ছোট্ট 9 বছরের একটি ছেলে, ফর্সা ফুটফুটে। বাড়ির লাগোয়া বাগান পেরিয়ে একদিন রাস্তায় বেরিয়ে পড়ে। এ বাড়ির বল খেলা করতে করতে ও বাড়িতে গিয়ে পড়ে। পুতুল বলে, আমাদের বাড়িতে ঢুকেছে, ও আমাদের বল, আমি দেব না মা। পদ্মমাসিমা বলে, ছি, ওদের বল দিয়ে দাও, না বলে পরের জিনিস নিলে চুরি করা হয়, জানো না? যাবার সময় পদ্মমাসিমা জিজ্ঞেস করে, তোমার নাম কি খোকন? তারপর বলে, তুমি রোজ আসবে মনোহর, জানো, লজ্জা করো না কিন্তু, পুতুলের সঙ্গে আমাদের বাগানে বল খেলবে। দুপুরবেলা টাটা করছে রোদ, সবাই ঘরের মধ্যে বিশ্রাম করছে। সেই বলটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে মনোহর। কেউ যেন টের না পায়, কেউ যেন না পায় পায়ের শব্দ। কুয়োর পাড়ে বাগানের মালি বসে বসে সাবান কাটছে। দূরে জবা গাছটা ছেয়ে রাঙা জবা ফুটেছে। একটা চড়াই পাখি বাতাবি লেবু গাছে পাতার আড়ালে কিচকিচ শব্দ করে। আর বাগানের কালো হাঁড়ি মাথায় দেওয়া কাকাতুয়াটা কুমড়োর ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে বাতাস লেগে একটু দুলে দুলে ওঠে। একটা টিকটিকিরও পায়ের শব্দ কান পাতলে শোনা যায়। সেই সময়গুলোতে কিছুতেই ঘরে মন বসত না মনোহরের। আস্তে আস্তে পদ্মমাসিমাদের বাগানের গেট খুলে ভিতরে ঢুকে পড়ত। চুপি চুপি পুতুলের শোবার ঘরে গিয়ে ডাকত, পুতুল, এই পুতুল, খেলবি?
পদ্মাসীমা বলতো, দিদি, তোমার মনোহরের সঙ্গে আমার পুতুলের কি ভাব, কি বলবো, দুটির বিয়ে হলে বেশ হয়। মা বলতো, ওর দুষ্টুমি তো দেখনি ভাই, দু চোখ যদি একটু এক করেছি তো অমনি বাড়ির বাইরে চলে যাবে। ওকে জামাই করে দেখো না, ও বউকে জ্বালাবে, শাশুড়িকেও জ্বালিয়ে খাবে। সকালবেলা 10টার সময় লোক পাঠিয়েছে পদ্মমাসিমা। চাকর এসে খবর দিত, মাইজি ডাকছে খোকা বাবুকে। মা বলতো, কেন রে? পদ্মমাসিমা বলতো, কি জানি দিদি, মনোহর সকালবেলায় না এলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সকালবেলা সবাই জলখাবার খাচ্ছে, মনে হলো মনোহরকে বোধহয় তার মা আসতে দেয়নি আজ। মা বলতো, তুমি কিন্তু ওকে আদর দিয়ে মাথায় তুলে দিচ্ছ ভাই। পুতুল বলতো, নেব না, নেব না আমি তোমার বল, না বলে পরের জিনিস নিলে তো চুরি করা হয়, মা বলেছে যে। মনোহর বলতো, আহা, আমি বুঝি পর? পুতুল বলতো, পর না তো কি, পর বলেই তো তুমি আলাদা বাড়িতে থাকো। আমার মা কি তোমার মা? তবে যে বলছো। মনোহর বলতো, আমার বলটা নিয়ে তুই খেল, তাহলে তোকে একটা পয়সা দেব। পুতুল বলতো, মা যদি বকে? মনোহর বলতো, মাসিমা বকলে বলবি আমি তোকে দিয়েছি। আমার একটা কাঠের ঘোড়া আছে, সেটাও দেব। আমার একটা বন্দুক আছে, তাও তোকে দেব। সব দিয়ে দিয়ে ফতুর হয়ে যেতে ইচ্ছে করতো মনোহরের। ছোট্ট মেয়ে পুতুল, কত আর বয়স, 6 কি 7, আর মনোহরের তখন 9 বছর। তারপরে একদিন পুজোর ছুটি ফুরিয়ে গেল, মাধা ছাদা আরম্ভ হলো বাড়িতে। পদ্মমাসিমা বাক্স বিছানা বাসনকোসন গুছিয়ে তৈরি হয়ে নিলেন। ছেলেমেয়েরাও তৈরি হয়ে নিল, প্যান্ট শার্ট ফ্রক রিবন পরে তৈরি। মনোহর দৌড়তে দৌড়তে এসে হাজির, প্যান্ট শার্ট জুতো মোজা পরে ফেলেছে। বললে, আমিও তোদের সঙ্গে ট্রেনে চড়ে যাব রে। মা বলেছিল, তোমরা তো যাচ্ছ ভাই, আমার 2 ছেলেও তোমাদের সঙ্গে যাচ্ছে, একটু দেখো। এক কামরায় উঠবে, তারপর হাওড়ায় নেমে ওরা শ্যামাবাজারে চলে যাবে। ট্রেনে উঠে পুতুল বলেছিল, এই নাও তোমার বল নাও, কাঠের ঘোড়া নাও, আর বন্দুক নাও, তোমার জিনিস তোমায় দিয়ে দিলাম। মনোহর বলেছিল, ওগুলো তো আমি তোকে দিয়ে দিয়েছি। পুতুল বললে, ও আমি আর নেব না ভাই, পরের জিনিস নিলে মা বকবে, তুমি তো পর। মনোহর বললে, মারে, পর হতে যাব কেন? মাসিমা বলেছে তোর সঙ্গে আমার বিয়ে হবে। হাওড়া স্টেশনে এসে পদ্মমাসিমা বলেছিল, এই বেলা তাহলে আমাদের বাড়িতেই চলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকেলবেলা তোমাদের বাড়ি চলে যাও। দাদা বলেছিল, কিন্তু পিসিমশাইকে যে বাড়িতে চিঠি লিখে দেওয়া হয়েছে, না গেলে সবাই যে ভাববে। 1 মাস পুজোর ছুটি, তারপর একসঙ্গে ট্রেনে চড়ে সমস্ত রাত এক কামরায় কাটানো। কেমন যেন কান্না পাচ্ছিল মনোহরের। দাদা বললে, তার চেয়ে বরং সকালবেলা খেয়ে দিয়ে বিশ্রাম করে আপনাদের বাড়িতে যাব। পদ্মমাসিমা বলেছিল, ঠিক যেও কিন্তু বাবা, তোমরা ওখানে গিয়ে রাত্রিরে খাবে, কেমন? মনোহরের সেদিন যেন কেমন সমস্ত ফাঁকা ফাঁকা মনে হয়েছিল 1 ঘন্টাও যেন পুতুলদের ছেড়ে থাকা যাবে না। তা হোক, হাওড়া স্টেশনে ট্রেন এসে পৌঁছলো সকাল 8টার সময়। তারপর খাওয়া দাওয়া সেরে 3টের সময় বেরোলেই চলবে। পদ্মমাসিমা বলেছিল, আমাদের বাড়ির ঠিকানা জানো তো? 28 নম্বর সেন্ট্রাল রোড, মাছ থেকে নেমে পূবমুখ গিয়ে বাঁদিকে লাল রঙের বাড়িখানা, মনে থাকবে তো? মনোহর থামল। বললাম, তারপর বিকেলবেলা গেলে তো দেখা করতে? মনোহর বললে, বিকেলবেলা যাব কি স্যার? আর যাব বললেই কি যাওয়া হয়? আমরা তো যাবার জন্য ছটফট করছি, কিন্তু দুপুর 2টোর সময় এমন বৃষ্টি এলো, বেরোয় কার শান্তি। সেই বৃষ্টি যখন থামলো তখন রাত 9টা। বললাম, তারপর? মনোহর বললে, তারপর দাদা বললে পরদিন সকালবেলায় যাওয়া যাবে।
তার রাত্রির বেলা তো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম, ভোর হতে না হতে উঠতে হবে। কোথায় শ্যামবাজার আর কোথায় চেতলা, রাত আর কাটতেই চায় না। সকালবেলা যাওয়ার জন্য তোড়জোড় করছি, এমন সময় বোম্বাই থেকে ছোট জামাইবাবু এসে হাজির। বললাম, তারপর যাওয়া হলো না? কি করে আর হয় বলুন স্যার, কতদিন পরে ছোট জামাইবাবু এলো বাড়িতে, আর আমরা কিনা বেড়াতে যাব? নাদা বললে, সন্ধেবেলা যাব তোকে নিয়ে। কিন্তু সন্ধেবেলাও যাওয়া হলো না। ছোট জামাইবাবু একেবারে সকলের থিয়েটারের টিকিট কিনে নিয়ে হাজির। স্টার থিয়েটারে কর্ণার্জুন পালা হবে, তারই টিকিট। বললাম, হ্যাঁ তারপর? তারপর মনোহর বললে, তারপর দিন যাওয়ার সব ঠিকঠাক। বিকেলবেলা হঠাৎ কেমন গা গরম গরম মনে হলো, আর তারপর একেবারে 5 ডিগ্রি উঠল। সেই জ্বর 7 দিন, সেই জ্বরে 7 দিন 7 রাত্রির, একেবারে বেহুশ অচৈতন্য, কোনো দিকে জ্ঞান নেই। বললাম, কিন্তু যখন জ্বর ছাড়লো তখন খুব দুর্বল শরীর, নড়বার চড়বার ক্ষমতা নেই। আর যখন গায়ে জোর পেলাম তখন তো দেরি হয়ে গিয়েছে স্যার, স্কুলও খুলে গিয়েছে। ভাবলাম এত দেরি করে গেলে কি ভাববে ওরা, তা ভাবলাম বড়দিনে ছুটিতে যাব কোনো। কিন্তু বড়দিনের ছুটিতে সবাই গেলাম মামার বাড়ি। শেষকালে অনেক দেরি হয়ে গেল। ওদিকে যাবার জন্যে কতবার ট্রামে উঠে বসেছি, কিন্তু ধর্মতলা পর্যন্ত গিয়ে আর যেতে পারিনি। বাড়ি ফিরে এসেছি লজ্জায়। সত্যি তো, এত দেরি করে কি যাওয়া যায় স্যার? গেলে কি বলবে? বললাম, তা বলে আর দেখাই করলে না কখনো? মনোহর বললে, দেখা করলাম না বলি কি করে? দেখা হয়ে উঠল কই? আমি তো দেখা করতেই চেয়েছিলাম স্যার, কপালে না থাকলে আর কি হবে? আর তারপর আমার বাবা মারা গেল, হঠাৎ মাও মারা গেল, কাকারা জ্যাঠারা সব আলাদা হয়ে গেল। আর ভরসা ছিল এক দাদা। দাদার নাম বললে সারা কলকাতার লোকে তবু চিনতে পারত, অত বড় ডাক্তার। সেও হঠাৎ একদিন মারা গেল। পৈতৃক বাড়িটাও বিক্রি হয়ে গেল। যদি যাই কোনোদিন দেখা করতে, তো কি পরিচয় দেব? কার পরিচয় দেব? পরিচয় দেবার মতো কি আছে বলুন স্যার আমার? সান্ত্বনা দিয়ে বললাম, তাতে কি হয়েছে মনোহর? পৃথিবীতে সবাই কি সব হয়? গেলে আর এমন কি মহাভারত অশুদ্ধ হবে? চোখের দেখা তো মাত্র। মনোহর বললে, না স্যার, এ কাজ নেই। হয়তো চিনতেই পারবে না, হয়তো পুতুলের বিয়েই হয়ে গেছে, হয়তো কেন নিশ্চয়ই, হয়তো ভালো ঘরে ভালো বরেই বিয়ে হয়েছে। আমার মতো রগবাজ নয় জামাই, পদ্মমাসিমাও হয়তো আর তেমন করে কথা বলবে না আগেকার মতো। কি হবে গিয়ে? দরকার নেই। বললাম, তোমার আবার এত লজ্জা হলো কবে থেকে মনোহর? গেলে দোষ কি? যাবে আর একটু কথা বলে চলে আসবে। মনোহর তবু দ্বিধা করতে লাগলো। বললে, না স্যার, আমায় আপনি যেতে বলবেন না। বললাম, গেলে কি হয়েছে শুনি? মনোহর বললে, আর তাছাড়া সে চেহারাই নেই স্যার, সে চেহারাই নেই আমার। তখনকার চেহারা আর এখনকার চেহারা একেবারে আকাশ পাতাল ফারাক। নিজের চেহারা দৈন্যে মনোহর নিজেই হেসে উঠল হা হা করে। বললাম, না তা হোক মনোহর, তুমি যাবে। কাল সকালবেলা আমি তোমার জন্য বসে থাকবো, আর আমি নিজে তোমাকে নিয়ে যাব ও বাড়িতে। ওদের সঙ্গে তুমি দেখাশোনা করে আসবে। মনোহর কি যেন ভাবলে, একবার যেন একটু লোভও হলো। বললে, যাব? বললাম, নিশ্চয়ই যাবে। আমি বলছি, কিছু মনে করবে না, কিছু মনে করবে না তারা। মনোহর বললে, আপনি তাহলে যেতে বলছেন? বললাম, হ্যাঁ, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আর একটা কথা, গল্প পিছু তোমায় 5 টাকা তো দিতাম বরাবর, এবার 10 টাকা করেই পাবে।
মনোহর বললে, আচ্ছা, ঠিক যাব। পরদিন আমি যথারীতি সকালে বাড়িতে ছিলাম। মনোহর এলো না। ভেবেছিলাম তার পরদিন বুঝি আসবে, কিন্তু সেদিনও আসেনি, তার পরদিনও আসেনি, তার পরদিনও না। আমি বুঝলাম মনোহর আর আসবে না। 10 টাকা কেন, 200 টাকা দিলেও মনোহর এই পাড়ায় আর আসবে না। এত দিনের জমানো সম্পদ 31 বছর ধরে যখের মতন যা আগলে বসে আছে, তার সম্বন্ধে এই ঝুঁকি নেওয়া কি চলে? যদি খোয়া যায়, যদি ভেঙে যায়, যদি হারিয়ে যায়। ভেবেছিলাম মনোহর বুঝি শুধু অর্থেরই কাঙাল, কিন্তু সে যে পরমার্থেরও কাঙাল, তা এতদিনে বুঝলাম। শেষ হলো আজকের গল্প। বিমল মিত্রের লেখা গল্প, গল্প লেখকের গল্প। বিমল মিত্রের লেখা মানেই অসাধারণ। বিমল মিত্রের গল্পটি কেমন লাগলো তা জিজ্ঞাসার অবকাশ রাখে না, তাই সে প্রশ্ন আর করছি না। প্রশ্ন আমার পরিবেশনা, আমার পাঠ আপনাদের কেমন লাগলো। রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলের কাছে পৌঁছে যায় আমার কবিতা পাঠ চ্যানেল। যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আর যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সকলকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্যে। নতুন নতুন গল্প শুনতে আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সাথে থাকুন। সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।